আরামসে এখন থেকে যোগ করে দাও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন থেকে যখনই যার সঙ্গে কথা বলবে বা লিখবে তুমি শুরু করে দিতে পারো বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল আর আসছে না, তৃণমূল পাস্ট টেন্স হয়ে গেছে। সুপ্রিম কোর্ট তো আর ওই ধরনের ব্যাপারে চলে না। সুপ্রিম কোর্ট তো আর ওই কোন শাসক দল কে চটি সেদ্ধ খায়, চটি ভাতে খায়, চটি চেটে খায়, ওইসব ব্যাপারে তারা মাথা ঘামানো তাদের কোনো দরকার নেই। সুপ্রিম কোর্ট দেখবে যে কোনটা ন্যায় কোনটা অন্যায়। সমস্ত দিক থেকে পিসিমণি পুরো শান্টিং হয়ে গেছেন, এটা নির্দ্বিধায় বলে দেওয়া যেতে পারে। আমরা যা ইঙ্গিত পাচ্ছি এই ভোটে অন্তত 2.5 লাখ কেন্দ্রীয় বাহিনী আসবে, 2.5 লাখ রেকর্ড। অনন্যা, তুমি জানো যে 2021-এর যে ভোট হয়েছিল 1100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছিল, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, মানে এই অমিত শাহের মন্ত্রকই পাঠিয়েছিল। তো এখনও পর্যন্ত তো সবে 480 কোম্পানি আসছে, আইটিপিবি, তুমি যা যা বললে, সিআরপিএফ, তারপরে সব মিলিয়ে আর কি, সব মিলিয়ে বিএসএফ টিএসএফ সব মিলিয়ে 1 মার্চ আর 10ই মার্চ, তার মধ্যে ধাপে ধাপে 2 ধাপে 480 কোম্পানি আসবে। তবে হাওয়া খারাপ, হাওয়া খারাপ এই কারণে বলছি যে এখানে থেমে থাকবে না। আমরা যা ইঙ্গিত পাচ্ছি এই ভোটে অন্তত 2.5 লাখ কেন্দ্রীয় বাহিনী আসবে, 2.5 লাখ রেকর্ড। অন্যদিকে ভোট আবার 8 দফায় হবে না, ভোট হবে বড়জোর 3 দফায়, 2 দফাতেও হতে পারে। মানে তুমি ভাবতে পারছো এই যে কোভিডের সময় 2021-এ যে ফেরেববাজিগুলো করা হয়েছিল, মাস্কে মুখ ঢেকে মারা গেছে 10 বছর আগে, গিয়ে ভোট দিয়ে এসছে, একদিকে ভুতুড়ে ভোটার বাদ, অন্যদিকে চমকানো ধমকানো বর্ষানো, এগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। মানে সমস্ত দিক থেকে পিসিমণি পুরো শান্টিং হয়ে গেছেন, এটা নির্দ্বিধায় বলে দেওয়া যেতে পারে। তাহলে মানে তৃণমূলের খেলা কি তাহলে সুপ্রিম কোর্ট শেষ করে দিল এইভাবে, যে পরপর তৃণমূলের বিরুদ্ধে যে সমস্ত রায়গুলো যাচ্ছে, তাই তো মনে হচ্ছে যে তৃণমূলের যা আসল খেলা সেগুলো সুপ্রিম কোর্ট ধরেই ফেলেছে। দেখো, এটা কারো বিরুদ্ধে বা কারো পক্ষে না। মানে কুরুক্ষেত্রের যুদ্ধে একদিকে ভগবান শ্রীকৃষ্ণ, আরেকদিকে কৌরব। কৌরব বাহিনী অনেক শক্তিশালী, তাদের কাছে অনেক বড় বড় সেনাপতি, অনেক সৈন্য, হাতি ঘোড়া, বিরাট অক্ষৌহিনী সেনা। অন্যদিকে পাণ্ডবেরা সেই অর্থে ব্যাকফুটে, তারা আন্ডারডগ। মানে আমরা যদি তৃণমূলকে কৌরবের সঙ্গে তুলনা করি, তৃণমূলের সঙ্গে সব আছে, রাজা আছে, রানী আছে, রাজত্ব আছে, টাকা আছে, বালি আছে, কয়লা আছে, চাকরি চুরির সব কিছু আছে। তো ন্যায় আর অন্যায়ের যুদ্ধ। তুমি যেটা বললে যে তৃণমূল কি হেরে গেল, না না না, তৃণমূলের বিরুদ্ধেও কিছু করা হয়নি, যেটা ন্যায় সেটা ন্যায়। মানে তৃণমূল কি চেয়েছিল, কয়েক মাস আগে থেকে ক্যাম্পেন করতে শুরু করেছিল যে 21শে জুলাইতে ধর্মতলার মঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা ব্যানার্জি, তিনি বলেছিলেন যে এইভাবে করা যাবে না, ওইভাবে করা যাবে না। তারপরে ভাইপো গিয়ে বললেন গাছে বেঁধে মারবেন। এখনও পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার, অমিত শাহকে বিভিন্ন নামে, মানে সেগুলো মুখে আনা যাবে না। যারা সাংবিধানিক পদে রয়েছেন তাদের বিরুদ্ধে যা যা অসাংবিধানিক, বেআইনি, ছাপার অযোগ্য ভাষায় তৃণমূল কংগ্রেস আক্রমণ করেছে, সেগুলো তো মুখে আনা যাবে না। সেগুলো ইউটিউবের কন্টেন্টে এথিক্সে কেটে যাবে, সেগুলো গেলে তুমি কপিরাইট খেয়ে যাবে, সেগুলো বলতেও পারবো না আমরা। কিন্তু যেটুকু বলতে পারবো যে যেটা সত্য তার তো জয় হবে। মানে নোংরা বা আবর্জনা কখনো ভেসে থাকতে পারে না, কখনো ডুবে থাকতে পারে না, সে ভেসে ওঠে এক সময় না এক সময়। মানে দেখবে যত আবর্জনা তুমি সমুদ্রে বা নদীতে ফেলো না কেন, সে ভাসতে ভাসতে ঠিক পাড়ে চলে আসবে, এটাই প্রকৃতির নিয়ম। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হওয়ারই ছিল, প্রথমবার হচ্ছে না, বাংলাতেও প্রথমবার হচ্ছে না, গোটা দেশে আগে হয়েছে, গোটা দেশে এখন হচ্ছে, গোটা দেশে পরে হবে। অত্যন্ত স্বাভাবিক, একে একে 2, মানে এর বাইরে আর কিছু হয় না। আমরা শ্বাস প্রশ্বাস যেমন করে নিই, তেমনি একটা আইনের শাসন থাকতে হবে। আইনের শাসনহীন একটা রাজ্য একটা নৈরাজ্যে পরিণত হওয়া, অন্ধকারময় রাজ্য, এই পরিস্থিতি কখনোই চলতে পারে না। এবং সুপ্রিম কোর্ট তো সর্বোচ্চ আদালত দেশের, তারা তো দেখছে, চোখে তো ঠুলি পড়ে নেই। তারা তো আর খড় খাওয়ানোর আগে সবুজ চশমা পরিয়ে বলবে না যে এটা খড় নয় ঘাস, খড় আলাদা ঘাস আলাদা, যেটা সত্য সত্য। ফলে সুপ্রিম কোর্ট যা বলেছে অবধারিতভাবে বলারই ছিল, অত্যন্তভাবে ন্যায্য কথা বলেছে, এবং তাকে স্বাগত যে কোনো কেউ জানাবে। হাইকোর্টের প্রধান বিচারপতির অধীনে বৈঠক, এটার মানে কি আমাদের ধরে নিতে হবে যে পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে গেছে? না, সেটা তো সুপ্রিম কোর্টে চাবুক খেয়ে বা থাপ্পড় খেয়ে। আজকে নন্দিনী চক্রবর্তী মুখ্য সচিব গেছেন, সেখানে যারা জুডিশিয়াল সার্ভিসে চাকরি করেন তারা গেছেন, এটা তো শখে যাননি বা বিরাট কিছু ভালো করার চেষ্টা করছেন, ন্যায়ের দিকে যাচ্ছেন, মানবিকতার দিকে যাচ্ছেন, জাস্টিসের দিকে যাচ্ছেন, তা না। ওই চাবুক খেয়ে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না কথা আছে না, ওই
সুপ্রিম কোর্ট গতকাল বলে দিয়েছে। তারপরে কোইন্সিডেন্টালি আমি দিল্লি থেকে ফিরছিলাম, কল্যাণ ব্যানার্জি ওই ফ্লাইটেই ছিলেন, ওই ফ্লাইটেই আমার সঙ্গে দেখা হয়েছে প্রাক্তন মুখ্য সচিব মনোজ পন্থ। তলে তলে বিরাট কিছু চলছে, মানে যেটুকু খবর বাইরে আসছে তার বাইরেও অনেক থাপ্পড় খেতে হচ্ছে। বুঝতে পারছো, আগা পাঁচতলা পুরোপুরি ঝাড়াই বাছাই চলছে, কোনো রকমের ফাজলামি চলবে না এবারে 2021-এ। আমরা এর আগেই দেখেছি দীপঙ্কর দা যে নির্বাচন কমিশনের যে আইনজীবী তিনি বারবার বলছেন, বা নির্বাচন কমিশনও পূর্বে অতীতে বলেছে যে এসআইআর নিয়ে যতটা সমস্যা এই ওয়েস্ট বেঙ্গলে তৈরি হচ্ছে তেমন সমস্যা অন্য কোনো স্টেটে তৈরি হয়নি। এবং এবারে যেটা দেখা যাচ্ছে যে বিচার বিভাগের এমন সরাসরি মনিটরিং সেটা শুধু এই রাজ্যেই হচ্ছে, মানে এটা তো একেবারে এক কথায় কার্যত নজিরবিহীন। না, বিচার বিভাগের যে দায়িত্বে এসআইআর হবে, যখন না কোনো রায় হয়ে যায়, সুপ্রিম কোর্টে রায় হয়ে যায়, তখন সেটা গোটা দেশের জন্য হয়। তবে প্রশ্ন হচ্ছে যে এই যে গাছ থেকে পড়ে গিয়ে বয়সজনিত কারণে পেট খারাপ হয়ে হার্ট অ্যাটাক হয়ে মারা যাওয়ার পরে এসআইআরে মৃত্যু হয়েছে বলে যে রটানো হচ্ছিল, এবং সংবাদ মাধ্যমের প্রায় গোটাটা যেভাবে পায়ে পড়ে গিয়েছিল এখনও পর্যন্ত পায়ে পড়ে আছে। আমরা সকালে উঠে যেটা দেখতে পাচ্ছিলাম যে এসআইআর বিরোধী একটা হাওয়া তোলার চেষ্টা করা হচ্ছে, সেটা কিছুটা ধাক্কা খাবে। সেটা তো আসলে কিছুই না, সবাই জানে, তুমিও জানো যে ভোট আসছে, কোটি কোটি টাকার অ্যাড পেতে হবে খবরের কাগজগুলোকে, টিভি চ্যানেলগুলোকে। এই কারণে তারা রাজ্য সরকার বা রাজ্য সরকারের যিনি শীর্ষ পদে রয়েছেন, শাসক দলের যিনি চেয়ারম্যান বা চেয়ারপারসন, তিনি যা বলবেন, যেভাবে বেঁধে দেবেন, যেভাবে হোয়াটসঅ্যাপে বলে দেবেন, সেই সুরেই কথা বলতে হবে। তো এই কারণেই তারা প্রতিবাদ করছিল। কিন্তু সুপ্রিম কোর্ট তো আর ওই ধরনের ব্যাপারে চলে না। সুপ্রিম কোর্ট তো আর ওই কোন শাসক দল কে চটি সেদ্ধ খায়, চটি ভাতে খায়, চটি চেটে খায়, ওইসব ব্যাপারে তারা মাথা ঘামানোর তাদের কোনো দরকার নেই। সুপ্রিম কোর্ট দেখবে যে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা দুর্নীতি, কোনটা চুরি, তার তো প্রতিবাদ করবেই। এবং গোটা দেশে হচ্ছে, 12টা রাজ্যে, একটা কেন্দ্রশাসিত এলাকা সহ চলছে, কোথাও কিছু নেই, শুধুমাত্র পশ্চিমবঙ্গে দেখো হই 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 হই। তামিলনাড়ুতে যারা গেছে, যারা পন্ডিচেরিতে গেছে, যারা উত্তরপ্রদেশে গেছে, টেরই পাওয়া যাচ্ছে না। এই তো আমরা ঘুরে এলাম উত্তরপ্রদেশ থেকে, নয়ডা থেকে। নয়ডা তো উত্তরপ্রদেশ, টেরই পাবে না তুমি। যত কাণ্ড এখানে, যত চিৎকার এখানে, কিচ্ছু না, পুরোপুরি তৈরি করা, পুরোপুরি একটা তৈরি করা, পরিকল্পিত, যাতে করে ওই মৃত লোকগুলোকে আবার ভোট দিতে যারা পারে, দিয়ে গিয়েছে তারা যাতে আবার ভোট দেয়, যারা 4 জায়গায় ভোট দিত তারা যাতে আবার ভোট দেয়, যারা ওপার থেকে এসছিল, ওপারেরও ভোটার এপারেরও ভোটার, তারাও যাতে ভোট দেয়। ওইটাকে সুরক্ষিত রাখার জন্যই এত চিৎকার। এবং সুপ্রিম কোর্ট সেটা বুঝে গেছে, সুপ্রিম কোর্ট পরিষ্কার বুঝে গেছে। দেখো, প্রত্যেকটা রাজ্যেই তো বাতিল হচ্ছে, উত্তরপ্রদেশে বাদ যাবে, পন্ডিচেরিতে বাদ যাবে, তামিলনাড়ুতে, সব জায়গাতেই বাদ যাবে, কিন্তু পশ্চিমবঙ্গে খালি মৃত লোকের নাম বাদ দেওয়া যাবে না। এটা হয় কি করে? সুপ্রিম কোর্ট যা বলেছে একদম ঠিক বলেছে। এসআইআর হবে 28 তারিখে, তার যে ফাইনাল লিস্ট সেটা বেরোবে, এবং সুপ্রিম কোর্টের নির্দেশেই এই যে বিচার ব্যবস্থার পর্যবেক্ষণে যে বাকি কাজটুকু রয়েছে সেটা হবে। এটা খুব দরকার ছিল, এই থাপ্পড়টা খুব দরকার ছিল, এই লজ্জা পাওয়াটা দরকার ছিল। তবে যদিও শাসক দলের তরফে উল্টে বলা হচ্ছে তাদের ফেভারে নাকি হয়েছে, আদৌ না। সেরকমই বলছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ন্যারেটিভটা সেরকম না, এটাও আসলে কি হবে, মানে বলতে তো হবে, মুখ রক্ষা করতে হবে, কিছু তো বলতে হবে। এত দীর্ঘদিনের সাংসদ, দীর্ঘদিন চেয়ারে বসে বসে লালবাতি নীলবাতি গাড়ি চড়ে চড়ে কিছু তো অনুগত আছে, কিছু সুবিধাভোগী আছে, তাদের কাছে তো একটা বার্তা দিতে হবে। এবং মূর্খের মতো দেখবে চিৎকার করতে শুরু করবে একদম পাড়ার লেভেলে বা ব্লক লেভেলে যারা শাসক দলের সমর্থক, নেতা কর্মী, তারা বলবে হ্যাঁ আমরাই জিতে গেছি। ভালো, জিতেছো, কিন্তু মুখে হাসি কোথায়? মুখ্যমন্ত্রীর মুখে হাসি নেই কেন? শুকিয়ে গেছে মুখ, নির্ঘুম রাত কাটছে, ঠিকমতো খাবার দাবার খেতে পারছে কিনা আমার সন্দেহ আছে, অসুস্থ হয়ে গেছেন, মুখটা পুরো বিবর্ণ হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে। আস্তে আস্তে এই ফ্যাকাশেপনাটা না বাড়তে থাক, মুখের সমস্ত কিছু যে ঔজ্জ্বল্য, যে রৌনক উধাও হয়ে গিয়েছে, আরও অধঃপতনের দিকে যেতে শুরু করবে। এবং এই যে মুখটা ফ্যাকাশে হয়ে গেছে তার পেছনে তো আরও একটা বড় কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে সরাসরি ডিজির ওপরে এই নির্দেশিকা এসছে যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি কন্ট্রোলে না থাকে সেক্ষেত্রে বিপদের মুখোমুখি পড়তে হবে ডিজিকে। একই সঙ্গে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে হিংসার ঘটনা নিয়ে স্ট্যাটাস রিপোর্ট কেন এখনও ডিজি জমা দেয়নি, সেটারও মানে প্রশ্ন করেছে সুপ্রিম কোর্ট। তাহলে মুখের তো রং উড়ে যাওয়ারই কথা। না, ডিজি এখন তো নতুন দায়িত্বে এসেছেন পীযূষ পাণ্ডে, এর আগে ছিলেন রাজীব কুমার। রাজীব কুমার তো বিরাট বড় কালাকার, এখন কোথায় আছে, কোন দেশে লুকিয়ে বসে আছে খুঁজে পাওয়া যাচ্ছে না।
তো মূলত দেখা গেছে যে এই ধরনের শীর্ষ প্রশাসনে যারা থাকেন তাদের চাকরি চলে যাওয়ার পরে আবার তাদেরকে পুনর্নিয়োগ দেওয়া হয়, এবং রাজীব কুমারকেও সম্ভবত অফার দেওয়া হয়েছিল, তিনি তা অস্বীকার করে এখন কোথায় উগান্ডায় রয়েছেন না আমেরিকায় রয়েছেন না কোথায় রয়েছেন আমরা কেউ জানি না। রাজ্য সরকারের তরফেও কিছু জানানো হয়নি। রাজ্য সরকারেরই কয়েকদিন আগে পর্যন্ত যিনি ডিজি ছিলেন তাকে তো মানে চাপকানো হয়েছে, মানে কথায় বা চিঠিতে একের পর এক চিঠি কৈফিয়ত চাওয়া হয়েছে, রিপোর্ট চাওয়া হয়েছে, পাঠাননি, তার দম ছিল না পাঠানোর। তার যিনি মাথার উপরে রয়েছেন তার নির্দেশ ছাড়া তিনি পা ফেলা দূরের কথা, নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারতেন না। কমিশন থেকে সেখানে বলা হয়েছে যে অবজারভারদের পাঠানো হচ্ছে এ রাজ্যে, তাদের আক্রান্ত কেন হতে হচ্ছে, তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ কেন দেখানো হচ্ছে, কেন ফর্ম 7 এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, কেন এসআইআরের কাজ চলাকালীন বিধায়ক এভাবে ঢুকে যাচ্ছে। মুর্শিদাবাদ, শুধু মুর্শিদাবাদ কেন, গোটা রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় তুমি দেখেছো তো, সেই ছবিগুলো তো গোপন থাকেন না। রাজ্যের সিইওর মাধ্যমে, মানে রাজ্য নির্বাচন কমিশনের মাধ্যমে জাতীয় নির্বাচন কমিশনে প্রত্যেকটা খবর পাঠাতে হয়, এবং নির্বাচনের আগে, সাধারণ নির্বাচনের আগে এটাই দস্তুর, এটাই নিয়ম যে কোনো অসঙ্গতি সেটা নির্বাচন কমিশন কৈফিয়ত চাইবে সরাসরি রাজ্য সরকারের কাছে। রাজ্য সরকারের মানে যারা দায়িত্বে রয়েছে, ডিজি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, সেই পদ্ধতিগুলোই চলছিল, এবং সেটা সুপ্রিম কোর্টও বলে দিল। এতদিন তো পাত্তা দিত না, মানে আসলে ব্যাপারটা হচ্ছে অনেক সময় না ঔদ্ধত্য, অহংকার এমন একটা জায়গায় পৌঁছে যায়, ধরাকে সরা জ্ঞান করতে শুরু করে। ভাবেন যে তিনি সংবিধান, তিনি যা বলবেন সেটাই ঠিক, তিনি দিনের বেলা যদি রাত্রি বলেন সবাইকে বলতে হবে রাত্রি, জল ওপর দিকে যাচ্ছে বললে সবাইকে বলতে হবে জল ওপর দিকেই যাচ্ছে। কিন্তু বাস্তবে তো তা নয়, যেটা সত্যি সেটাই আলটিমেট সেটা উঠে আসে, এবং সুপ্রিম কোর্ট এটা বলতে বাধ্য হয়েছে। যদি সব কিছু নিয়ম মেনে চলতো, যদি ডিজি ঠিক সময় রিপোর্টটা দিতেন, যদি তিনি নিয়ম মেনে কাজ করতেন, তিনি যদি রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করার ন্যূনতম চেষ্টা করতেন, সেই চেষ্টা তিনি করেননি। তার ফলেই সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে। বাঙালি হিসেবে, বাংলা ভাষাভাষী হিসেবে, পশ্চিমবঙ্গের অধিবাসী হিসেবে, নাগরিক হিসেবে আমরা অত্যন্ত লজ্জিত যে সুপ্রিম কোর্টকে নির্দেশ দিতে হচ্ছে যে ডিজি তুমি যদি ব্যবস্থা না নাও, তোমার ঘাট ধরে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এই এসআইআর বিতর্ক কি আগামী দিন ভোটের সময় মানে একটা নতুন ইস্যু হয়ে উঠবে প্রথমত, এবং দ্বিতীয়ত আদালতের নজরদারিতে এই যে ভোট, তাতে কি পরিবেশটাই একেবারে অন্যরকম হবে অন্যান্য বারের চাইতে? কিছু ইস্যু হবে না। আসলে ব্যাপারটা হচ্ছে একটা শ্রেণীর লোক আছে, এক শ্রেণীর মিডিয়া আছে, তারা এটাকে হাইপ তুলে খাওয়ানোর চেষ্টা করে। যখন কিনা 500 টাকার নোটগুলো বাতিল হয়েছিল তখনও চেষ্টা করেছিল এই লাইনে দাঁড়িয়ে মৃত্যু হচ্ছে, লাইনে দাঁড়িয়ে মৃত্যু হচ্ছে, হই 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 হই, কার কি ক্ষতি হয়েছে? আমার তো বাবা ব্যক্তিগতভাবে কোনো ক্ষতি হয়নি। যখন কোভিডের সময় বললো বাড়ি থেকে বেরোবেন না, মাস্ক পরবেন, টিকা নেবেন, তখনও একটা বিরোধিতা করা, সবেতেই বিরোধিতা করা। যখন এই যে এখন আমরা একটা চা খাচ্ছি, একটা ফুচকা দোকানে গিয়ে মোবাইল থেকে পেমেন্ট করছি ইউপিআই এর মাধ্যমে, এটা নিয়েও অনেক নকশা হয়েছিল, এটা নিয়ে অনেক নাটক হয়েছিল, কটাক্ষ হয়েছিল। তোমার মনে থাকবে যখন কিনা ইউপিআইটা এলো 2014 সালে, যখন নরেন্দ্র মোদী সরকার প্রতিষ্ঠিত হলো, তার পরেই এই ঘটনাগুলো হচ্ছে। 2019-এর দ্বিতীয়বার লোকসভা ভোটের আগে এই ইউপিআইটা লঞ্চ করলো, মানে ডিজিটাল ইন্ডিয়া। এই ডিজিটাল ইন্ডিয়ার বিরুদ্ধে একটা ক্যাম্পেইন শুরু হলো যে 2 টাকার নোটে শাক, তার আবার ক্যাশ মেমো। মানে এখন তো 2 টাকার নোটে শাকের জন্য এখন ইউপিআইতে আমরা পেমেন্ট করতে পারছি, 2 টাকার কয়েন সবসময় থাকে না। অতএব যা কিছু ভালো, যা কিছু শুভ, যা কিছু উন্নয়নের জন্য, যা কিছু মানবতার জন্য, সব কিছুর একটা বিরোধিতা করতে হবে, প্রতিবাদ করতে হবে। এই এসআইআর দেখবে কিচ্ছু কোনো রকমের কোনো এফেক্ট ফেলবে না। সাধারণ মানুষের মন তারা স্থির হয়ে গিয়েছে যে কি করতে হবে না করতে হবে, বুথে গিয়ে ইভিএমে কোন চিহ্নে, কোন প্রতীকে, কোন প্রার্থীকে ভোট দিতে হবে, সব মোটামুটি ঠিক হয়ে গেছে। আর বাকিটুকু যা আছে হয়ে যাবে। দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন, এবং এর মধ্যেই কিন্তু তৃণমূল নিজেদের কয়েকটা চাল চেলে দিয়েছে। যেমন এই যে বাজেট হলো, রাজ্য বাজেট, সেখানে কোনো রকমভাবে আমরা দেখতে পেলাম না কর্মসংস্থানের জন্য কোনো বরাদ্দ বা কোনো কাজের জন্য বরাদ্দ, কিচ্ছু নেই। বরঞ্চ সেখানে 500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়িয়ে দেওয়া হলো, এবং ইতিমধ্যে সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু যারা যারা পান তাদের অ্যাকাউন্টে ঢুকেও গেছে। এবং তারপরে 1500 টাকা যুবসাথীর জন্য ভাতার কথা বরাদ্দ করা হলো। ইতিমধ্যেই যুবসাথীতে যে লাইন পড়েছে এবং যা মানে আবেদনপত্র জমা পড়েছে, আমরা যা শুনতে পাচ্ছি খবর, শেষ খবর 18 লক্ষর ওপরে মানে আবেদন জমা পড়েছে। আমার প্রশ্নটা হচ্ছে, এই যুবসাথী বা এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে দেওয়া, এগুলো কি তৃণমূলের মাস্টার স্ট্রোক? মানে এইগুলো 26-এর বিধানসভা ভোটে কি তৃণমূলকে লাভের গুড় ঘরে তুলতে সাহায্য করবে? হ্যাঁ, দেখো, সমস্ত রাজনৈতিক দল চেষ্টা করবে জেতার জন্য। যে কোনো যুদ্ধে যে কোনো পক্ষই চাইবে যে আমিই জিতি, তৃণমূল জেতার জন্য করবে, সেটা অন্যায় না।
কিন্তু প্রশ্নটা হচ্ছে যখন কিনা কর্ণের চাকা রথের চাকা যখন মাটিতে বসে গেল তখন তাকে হত্যা করাটা কি ন্যায়সঙ্গত? প্রশ্নটা সেটাই। প্রশ্নে তো জিতবে, অবশ্যই অর্জুন জিতবে, সম্ভবত আরও যারা জিতেছে হেরেছে, কিন্তু যে যে পদ্ধতিতে যুদ্ধক্ষেত্রে যেগুলো নিয়ম থাকে, তো ন্যূনতম নিয়ম, তুমি যেটা বললে বাজেট, এটা বাজেট না, এটা অন্তর্বর্তী বাজেট, এটা পূর্ণাঙ্গ বাজেট না। আবার নতুন যে সরকার ক্ষমতায় আসবে তাদেরকে বাজেট করতে হবে, পূর্ণাঙ্গ বাজেট। ফলে তারা চাইলে, বা যদি তৃণমূল আসে, যদি আসার কোনো সম্ভাবনা নেই, যদি আসে তারা চাইলে পুরোটাই মুছে ফেলতে পারবে, তারা চাইলে আবার নতুন স্কিম করতে পারবে। আর এই যে যুবসাথী না কি বলছো, এ তো যুবশ্রী, এর 8-10 বার নাম শোনা গেছে, মানে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে বহুবার শোনা গেছে, কোনোবার অ্যাপ্লিকেবল হয়নি। ভোট এটা তো বলার অপেক্ষাই রাখে না। ভোট বলেই এই যে যুবকদেরকে, যুবতীদেরকে, মেধাবীদেরকে, যারা লাখ লাখ টাকা দিয়েও চাকরি পায়নি, যারা বৃষ্টিতে ভিজেছে, রোদে পুড়েছে, বজ্রপাত উপেক্ষা করে এই শহীদ মিনারে, এই গান্ধী মূর্তির নিচে বসে থেকেছে, তাও চাকরি পায়নি, প্যানেলে নাম ছিল চাকরি পায়নি, তাদেরকে একটা কিছুটা ঠিক না দেওয়ার চেষ্টা। তোমার মনে হয় যে ছেলেটা বা মেয়েটা যে স্নাতকোত্তর পাশ করলো, বিএড পাশ করলো, পিএইচডি করলো, তারপরে চাকরির পরীক্ষায় বসে চাকরি পেল না, তাকে 1,500 টাকা দিয়ে তার ভোটটা কিনতে পারবে, তার পরিবারের ভোটটা কিনতে পারবে? হয় না, এটা হয় না, অসম্ভব। হ্যাঁ, এবার ফাটকা একটা দিচ্ছে সরকার, সরকারি টাকা মানে তো তৃণমূলের টাকা না, এটা তো আমার তোমার ট্যাক্সের টাকা। আমরা যে দেশলাই বাক্সটা কিনি, সেই থেকে শুরু করে সাবান শ্যাম্পু থেকে শুরু করে যা যা কিছু আমরা কিনছি, তার যে করটা আমরা দিচ্ছি রাজ্য সরকারকে, বাড়তি করও দিতে হচ্ছে, সেই টাকাটা জমে যে তহবিলটা থাকে, সেই তহবিলের টাকা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কখনো কখনো ক্লাবকে দিয়ে দেন, কখনো কখনো এই খাতে খরচা করেন, ওই খাতে খরচা করেন, তিনি বিভিন্ন বিলাস ব্যসনে ব্যস্ত থাকেন। তো সরকারে আছেন এখন, তার ক্ষমতা আছে, করছেন। আর যারা নিচ্ছেন আমি মনে করি না তারা কোনো অন্যায় করছেন, তবে এর পাশাপাশি এটাও মনে করি না যে তার ফলে এই ভোটগুলো সব তৃণমূলে চলে যাবে, অসম্ভব। আমরা একটা জিনিস দেখেছি যে তৃণমূলের চিরকালের অভ্যাসই হচ্ছে যে মানুষের যাকে পছন্দ, যেমন টিভিতে যারা খুব পরিচিত মুখ তাদেরকে ভোটে দাঁড় করিয়ে, তারা রাজনীতির কিছু বুঝুন বা না বুঝুন, তাদেরকে ভোটে দাঁড় করিয়ে যে কোনোভাবে ভোটটাকে ক্যাপচার করে নেওয়া, এটা তৃণমূলের স্বভাব। এবং সেটার জন্যই কিন্তু রাজ্যসভাতেও আমরা জানতে পারছি যে ডোনা গঙ্গোপাধ্যায় অথবা শুভশ্রী, এদের কারোর নাম উঠে আসছে, রাজ্যসভাতে তাদেরকে পাঠানো হতে পারে এরকম ভোটের জন্য। তো সেরকমভাবেই এবার সাধারণ মানুষের কিন্তু একটা এরকম চিন্তা মাথায় ঘুরছে যে বিজেপির এবারে যে প্রার্থী তালিকা তৈরি হতে চলেছে আগামী বিধানসভা নির্বাচনের জন্য, তার মধ্যে কি কোনো চমক থাকছে? মানে বিজেপি কি 21-এর মতো দরজা খুলে দিচ্ছে, নাকি এবারে আলাদা করে বিজেপি শুধু তাদের কথা ভাবছে যে যারা শুধুমাত্র চকমকে মুখই নয়, যাদের সাংগঠনিক শক্তি আছে বা যারা রাজনীতিটাকে যথেষ্ট ভালোভাবে বোঝেন, মাঠে ময়দানে কাজ করেন, তাদেরকে বিজেপি বেশি গুরুত্ব দেবে? না, দেখো, বিজেপির অভ্যন্তরের খবর আমাদের খুব একটা জানার কথা না, তবু যেটুকু আমরা জানতে পারি সেখান থেকে বোঝা যাচ্ছে যে বিজেপি এবারে বেশ কিছু সমীক্ষক সংস্থাকে নিয়োগ করেছিল, মানে পার্টিকুলার কোনো বিধানসভা কেন্দ্রে তারা কখন গিয়ে, কিভাবে গিয়ে, কোন রূপে গিয়ে, কোন পরিচয়ে গিয়ে যে তথ্য জোগাড় করেছে। তবে হয়েছে, তথ্যটা বললে 21-এর মতো হবে না, 21-এ অনেক কিছু ভুল বিজেপি করেছিল, একদম দিনের আলোর মতো এখন পরিষ্কার হয়ে গেছে। অনেকে যারা বেনজলের মতো এসেছিল আবার ফিরে গেছে তৃণমূলে, আর বেশ কিছু প্রার্থী বাছাইতেও ভুল ছিল, যেটা এখন পরিষ্কার বোঝা যাচ্ছে। সেটা হবে না। এখন যেটা হবে, যেটুকু জানা যাচ্ছে, যে প্রত্যেকটা বিধানসভায় শটিং চলছে এবং শেষ পর্যন্ত 3 জনকে বেছে নেওয়া হবে। সেই 3 জনের নাম রাজ্য বিজেপির তরফে কেন্দ্রীয় বিজেপিতে পাঠিয়ে দেওয়া হবে এবং যা কিছু সিদ্ধান্ত নেবে একদম কেন্দ্রীয় বিজেপি, জাতীয় স্তরে সিদ্ধান্ত হবে। এবারে আর এমনটা হবে না যে ও আমার লোক অনন্যা, আমি ওকে বেশ চিনি, ওই মেয়েটিকে আমি দাঁড় করিয়ে দেবো, বা তুমি বলবে দীপঙ্কর দা নামটা ঢুকিয়ে দাও, এটা চলবে না। এবারে আর কোনো সুপারিশ চলবে না। যার যোগ্যতা আছে সে টিকিট পাবে, যার গ্রহণযোগ্যতা আছে সে টিকিট পাবে, যে জিততে পারবে সে টিকিট পাবে। ফলে ওই আবর্জনা কিছু কিছু অপদার্থকে টিকিট পাইয়ে দেওয়া, বা ওইভাবে কিছু মুখ চোখ দেখে একটু বেশ চকচকে ঝকঝকে টিভিতে দেখা যায় তার মানে ও জিতবে, তা তো হয় না। টিভিতে দেখা, ডিজিটালে দেখা, তার মানে যে সে ভোটে জিতবে, ভোটে জেতার সঙ্গে অনেক বিস্তর ফারাক আছে। ফলে মোটামুটি একটা সার্ভে করেছে বিজেপির তরফে, করা হয়েছে, এবং তারপরে এইটা আমরা যতটুকু খবর পেয়েছি যে এইভাবে টিকিটটা দেওয়া হবে, মানে একদম ঝাড়াই বাছাই করে, কোনো রকম সুপারিশের ভিত্তিতে বা সমবেদনার ভিত্তিতে, আহারে উহুরে, হ্যাঁ ও মুখ এতদিন ধরে কাজ করছে, ওর চপ্পলের শুকতলা ক্ষয়ে গেছে বলেই টিকিট পাবে, তো তাহলে সবাই বলবে আমিও চপ্পলের শুকতলা খইয়ে দেবো, আমাকেও টিকিট দাও। সেটা তো হয় না। জিততে হবে, জেতার সম্ভাবনা যে প্রার্থীর বেশি যে কেন্দ্রে, তাকেই টিকিট দেওয়া হবে বলে আমরা
শুনছি, তারপরে জানি না। একটা শেষ প্রশ্ন করব যে এবারে এই মুহূর্তে যা পরিস্থিতি চারদিকে, তাতে দাঁড়িয়ে সাংবাদিক হিসেবে আপনার সমীক্ষা কি? আপনি কি মনে করছেন যে এবারে বিজেপি কটা সিট পেতে পারে বা তৃণমূল কটা সিট পেতে পারে, বা এবারের লড়াই কতটা কঠিন হতে পারে বিজেপির জন্য? দেখো, এই স্পেকুলেশন মানে টু আর্লি টু সে, খুব খুব মানে একদম বলা উচিত না। এটা আমার অভিজ্ঞতা থেকে আমার মনে হয় মূর্খামি হবে যদি আমি কোনো আসন ভিত্তিক। আমরা একটা কাজ চালাচ্ছি, মানে বিভিন্ন জেলায় জেলায় সমীক্ষা এখনও শেষ হয়নি। সেটা শেষ হলে তাও একটা ইঙ্গিত আমরা হয়তো দিতে পারতাম যে কোন দল কত পাবে। তবে এটুকু বোঝা গেছে, আমি উত্তরবঙ্গের জেলাগুলো সমীক্ষা শেষ করে ফেলেছি, এটুকু এক্ষুনি বলে দিতে পারি, তৃণমূল আর আসছে না। তৃণমূল পাস্ট টেন্স হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর নামের আগে একটা বিদায়ী শব্দ তুমি যোগ করতে পারো, আরামসে এখন থেকে যোগ করে দাও, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন থেকে যখনই যার সঙ্গে কথা বলবে বা লিখবে, তুমি শুরু করে দিতে পারো বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।